যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে তাহলে ভারত কি করবে, ভারতের অবস্থান কি হবে? হ্যাঁ, দেখুন, আমরা আগের বিশ্বযুদ্ধে দেখেছিলাম যে ভারত নিজেরা অংশগ্রহণ না করলেও ইংল্যান্ডের আমরা কলোনি হিসেবে সেখানে আমরা অংশগ্রহণ আমাদের এসে গেছিল। কিন্তু এই বিশ্বযুদ্ধে ভারত তো কারোর পক্ষে থাকার কথা নয়। আমরা আমেরিকার পক্ষেও নেই বা অন্য কোনো যুদ্ধের পক্ষে নেই। আমরা শান্তির পক্ষে, এটা ভারত সব জায়গায় সবসময় বলে এসেছে। ইসরায়েলের সঙ্গে আমাদের বহু জায়গায় আমাদের মিত্রতা আছে। আমরা অনেক সময় মনেও করছি গাজার ব্যাপারে ইসরায়েল হয়তো সিদ্ধান্তগুলো সঠিক, কিন্তু আমরা সে কথা কখনো মানে অফিসিয়াল পদ্ধতিতে বলিনি। আমরা গাজায় শান্তি চাই, এ কথাই আমরা বলেছি। ইউক্রেনেও দেখুন, আমাদের প্রধানমন্ত্রী ইউক্রেনেও গেছেন, রাশিয়াও গেছেন, কিন্তু আমরা রাশিয়ার বিরুদ্ধে কোনো কোনো ইন্টারন্যাশনালি ইউএনের কোনো ধরনের রেজলিউশনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যাইনি। এটা পরিষ্কার, আমরা শান্তির কথা বলেছি। কারণ আমাদের পক্ষে যদি কোনো যুদ্ধ হয় এবং ধরেই যদি নিয়ে আমরা সেই যুদ্ধে এখনকার যা পরিস্থিতি, যে রাশিয়ার সঙ্গে রাশিয়া আমেরিকা একসঙ্গে হয়তো থাকবে, হয়তো ইউরোপগুলো আলাদা দেশ যদি হয়, ভারত নিউট্রাল থাকাই সম্ভাবনা রয়ে গেছে। ভারত কোনো দেশের পক্ষেই থাকবে না, কারণ আমরা রাশিয়ার পক্ষেও নেই, ইউক্রেনের পক্ষে নেই, গাজার পক্ষে নেই, ইসরায়েলের পক্ষে নেই। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমরা মানবতার পক্ষে। এমনকি আমরা বাংলাদেশেও দেখিয়েছি, যখন সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আমরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করিনি, কোনো কিছু। আমরা মনে করেছি যে শান্তি, কোনো একটা যুদ্ধ করলে সেখানে সামরিক ইন্টারভেনশন, হস্তক্ষেপ করলে হয়তো সেখানে সাধারণ মানুষ, যে তার মধ্যে হিন্দুরাও থাকতে পারে, তারাও বিপদে পড়তে পারে। ভারতবর্ষের এই মুহূর্তে যে পলিসি সরকার নিয়েছে তাতে হচ্ছে যুদ্ধের বাইরেই থাকা। সুতরাং আমরা যদি যুদ্ধ, আমেরিকা আমাদের অনেকটাই মিত্র, কিন্তু আমেরিকা যদি বলেও ভারত কিন্তু মানে সেই যুদ্ধে কোনোভাবেই অংশ নেবে না, এবং তার ফলে যে আমাদের যে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সে ধরনের সম্ভাবনাটা নেই। প্রথম কথা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আমার যে ধারণা, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। কেননা যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের প্রত্যেকেরই নিউক্লিয়ার পাওয়ার রয়ে, শক্তি রয়ে গেছে। আমি এই জায়গাটা একটু আসতে চাইবো যে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক কি হবে, কারণ আমরা অতীতেও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত রিলেশন ভালো থাকলেও রাশিয়ার সম্পর্কে যে সবসময় তিনি ভালো মত পোষণ করে এসেছেন তেমনটা কিন্তু নয়। এক্ষেত্রে পুতিনকে কাছে টানার অর্থটা কি? চীনের যে অবস্থান এই মুহূর্তে গোটা বিশ্বে, চীনকে একটা সবক দেওয়া, সেই কারণেই কি রাশিয়াকে কাছে টানা? হ্যাঁ, দেখুন, রাশিয়াকে উনি পেতে চাইছেন। রাশিয়ার বেশ কিছু যে ধরনের শক্তি আছে সেগুলোকে কাজে লাগানো, যেগুলো আমেরিকার স্বার্থে কাজে লাগানো যায়। হ্যাঁ, সেইগুলোকে আমেরিকা ভাবছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তার যে সম্পদ আছে ব্যবহার করতে পারি। আবার একই সঙ্গে রাশিয়া যদি কাছে থাকে, তাহলে চীনের, যেটা আপনি বলছেন, চীনের যে একটা বাড়বাড়ন্ত অবস্থা, চীনের একটা এক্সপ্যানশনের ব্যবস্থা, সাম্রাজ্যবাদী যে একটা চিন্তা ভাবনা, হ্যাঁ, বেল্ট রোড পলিসির মধ্য দিয়ে সারা পৃথিবীকে জুড়ে দেওয়া, ঋণের মাধ্যম দিয়ে ডেট ট্র্যাপ, যেটাকে আমরা বলি, সারা বিশ্বের মানুষকে মানে জর্জরিত করে সবাইকে কন্ট্রোল করা, এটা একটা চীনের যে পলিসি তৈরি হয়েছে, সেটাকে রুখতে গেলে আমেরিকা এখন মনে করছে যে যদি রাশিয়া যদি সঙ্গে থাকে তাহলে হয়তো চীন অনেকটা আইসোলেটেড হতে পারবে। আবার চীনও বুঝে যাচ্ছে যদি রাশিয়া যদি আমেরিকার সাথে যায় তাহলে সেও নিজে আইসোলেটেড হয়ে পড়বে। ওই জন্য চীন সহজে রাশিয়াকে ছাড়তে চাইছে না। আগামী দিনের যে ভাবনা, পররাষ্ট্র ভাবনাটা এতকাল যেভাবে হয়ে এসেছিল সেখান থেকে ট্রাম্প সম্পূর্ণভাবে পাল্টে দিতে চাইছেন সারা দুনিয়ার রাষ্ট্রনীতি ভাবনা চিন্তা, যেটা এতকাল চলে এসেছিল সেটা হয়তো অনেক কিছুই আগামী দিনে ঘটবে না। আমরা একসময় ভাবছিলাম কোয়াড, যেটা ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা চীনের বিরুদ্ধে, আমার মনে হয় না যে সেটা যে ট্রাম্প বজায় রাখার চেষ্টা করবেন, এটা প্রায় পরিষ্কার। আবার দেখুন, গতকাল উনি বলছেন ব্রিক, যে আমাদের যে 10টা দেশ নিয়ে আমরা রয়েছি, ভারত, চীন, রাশিয়া, হ্যাঁ, এরকম অনেক 10টা দেশ আছে। উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে চীন ব্রিক্স যখন বলেছে যে একটা তাদের নিজস্ব কারেন্সি হবে, ডলারকে তারা ভাঙবে, আমি এই যে ব্রিক্স এর উপরে 150% ট্যারিফ বসাবো ব্রিক্স কান্ট্রিগুলোর উপরে। তারপরে উনি বলছেন যে তারা আর কোনো কথা বলছে না। অর্থাৎ ব্রিক্স নেশন গুলোর মধ্যে একটা ভয় ভীতি উনি আনতে পেরেছেন বলে ওনার বিশ্বাস। জানি না, এখনো ব্রিক্স থেকে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখিনি।
তবে এইটুকুন পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকাকে যে চ্যালেঞ্জ করবে তাকে কিন্তু উনি সহজে ছাড়বেন না, কারণ আমেরিকা এখনো পৃথিবীর সব দেশ থেকে ব্যাপকভাবে জিনিস কেনে, চীন থেকেও ব্যাপকভাবে কেনে, ভারত থেকেও ব্যাপকভাবে জিনিস কেনে। সুতরাং এবং এই যে পার্শ্ববর্তী দেশগুলো যদি দেখেন, মেক্সিকো, কানাডা, তাদেরও প্রচুর জিনিস আমেরিকা কেনে। তারাও ভয়ে আছে, এই যদি আমাদের জিনিস না কেনে আমাদের অর্থনীতি বিপর্যয়ে পড়বে। সুতরাং আমেরিকা শুধুমাত্র যে সামরিক পাওয়ার নয়, তার যে পারচেসিং ক্যাপাসিটি, সারা পৃথিবীর জিনিসপত্র কেনার যে ক্ষমতা রয়েছে এবং কিনছে, তাতেই কিন্তু সাথেই তার কন্ট্রোল। ইকোনমিক যদি আপনার কন্ট্রোল থাকে, তাহলে আপনি অন্য দেশের উপরে নিয়ন্ত্রণটা রাখতে পারেন। আমেরিকা এখন সেই জায়গায় রয়ে গেছে, যার ফলে অন্য দেশ এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে কোনোভাবে যাওয়ার চিন্তা ভাবনা তারা কেউ আর সেভাবে করে উঠবে, কেউ ভাবলেও তারা পিছিয়ে আসবে। ব্রাজিলকে আমরা দেখেছিলাম, তাদের লোকদেরকে চেন পরিয়ে ফেরত আনা বিরাট গর্জন করছিল, তারপরে তারা বুঝে গেছে যে সম্ভব নয়, যে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য যদি আটকে যায় বিপদ হয়ে যেতে পারে। সবাই কিন্তু পিছিয়ে আসছে, আমরাও আমাদের দেশের লোকদেরও পায়ে হাতে চেন পরিয়ে নিয়ে এসেছে, আমরাও কিন্তু সেভাবে প্রতিবাদ করে উঠতে পারিনি। কেন? আমরা মনে করি $150 বিলিয়ন আমেরিকা এখনই কিনছে, সেটাকে 3 গুণ বাড়াবার কথা ওরা বলেছে। সুতরাং 2-4 আমাদের দেশের মানুষ হাতে চেন পড়লো কি যায় আসে, এরকম একটা ভাবনা চিন্তা বোধহয় সারা বিশ্বের সর্বত্রই সেটা চলছে। সেই কারণে আমেরিকাকে কেউ চটাতে চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে ছোট ছোট কতগুলো পকেট তৈরি হয়েছে, যেমন ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, এদিকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, প্রতিবেশী দেশ বা পাশের বাড়ি অশান্ত হলে অন্য বাড়িতে তার আঁচ পড়বে, এটা খুবই স্বাভাবিক। আবার অন্যদিকে ইরাক, ইরান, মিডল ইস্ট কান্ট্রিগুলো, তারাও দ্বিধা বিভক্ত। কোথাও কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ এখান থেকেই কি উঠে আসছে, নাকি বিশ্ব পরিস্থিতি অন্যদিকে টার্ন নেবে? এই সন্ধিক্ষণের এই মুহূর্তটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, হ্যাঁ, মোটামুটি ভাবে ট্রাম্প যেটা বোঝাতে চেষ্টা করছে যে টেররিজমকে একটা বড় অংশে সাপোর্ট করে গেছে ইরান। 3H কে তারা সাপোর্ট করেছে, তারা হচ্ছে হামাস, তারা হাউথি, হেজবুল্লাহ, এই তিনটেকেই ইরান সাপোর্ট করে গেছে। এবং এই তিনটেকেই মানে একইভাবে আমরা দেখেছি যে ইসরায়েল যে হামাস এবং হেজবুল্লাহকে যথেষ্ট শাস্তি দিয়েছে, এবং যেটুকুন পড়ে আছে সেটুকুন মনে করা হচ্ছে উন্নয়নের মধ্য দিয়ে সেটুকুন তাদের ভেঙে ফেলা হবে। হাউথি ইয়েমেনের যারা টেররিস্ট গ্রুপ, পুরো উনি কালকে সেটা তাদের কথাও বলেছেন, যেভাবে পুরো সমুদ্র রেড সিকে ওরা দখল করে রেখে দিয়েছে, ব্যবসা বাণিজ্যে বিরাট ক্ষতি করছে। হাউথিদের উপরেও কিন্তু বিরাট ভাবে সবরাই কিন্তু ইরানের পয়সায় চলছে। হ্যাঁ, ইরানের পয়সা আমরা দেখলাম আসাদের গভর্নমেন্টকেও চলছিল সিরিয়াতে, সেখানেও মোটামুটি ভাবে একটা বিকল্প সরকার এসে গেছে। ইরান অনেকটা বিপর্যস্ত, ইরান আর সেই জায়গায় নেই এখন। ইসরায়েল যেভাবে আমেরিকাকে সমর্থন করেছে, তাই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাবার কথা একবারও বলছে না। আমরা আমেরিকা ইসরায়েল থেকে টাকা পয়সা তুলে নেব তা বলছে না। হামাজে যদি গাজায় যদি উন্নতি হয়, তাহলে হয়তো সেখানে আতঙ্কবাদ হয়তো সেভাবে মাথাচাড়া দিতে পারবে না।